চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য, বিক্রিয়া কোশেন্ট এবং সেই সঙ্গে সাম্য ধ্রুবকের সাথে মুক্ত শক্তির পরিবর্তনের সম্পর্ক সংক্রান্ত আলোচনা করব। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিকস এবং শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটাকে ফলো করবে। প্রথমেই আমরা সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তো সাম্য ধ্রুবক কাকে বলে সেটা আগের ক্লাসে আমরা দেখেছি। নির্দিষ্ট উষ্ণতায় কোনো বহুমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং বিপরীত বিক্রিয়ার হার, এই দুটো হার ধ্রুবকের অনুপাতকে বলা হয় সাম্য ধ্রুবক। এবং সাম্য ধ্রুবক বেশ কিছু বৈশিষ্ট্য কিন্তু বহন করে। যেমন নির্দিষ্ট উষ্ণতায় সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট হয়, সাম্য ধ্রুবকের মান অনুঘটক দ্বারা প্রভাবিত হয় না। কোনো একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক কী হবে, বিক্রিয়াটাকে আমরা কীভাবে উপস্থাপনা করব তার উপর নির্ভর করে। এবং একই বিক্রিয়া এক ধাপে এবং একাধিক ধাপে যদি সংঘটিত হয় তাহলে সাম্য ধ্রুবকের মানের কিন্তু পরিবর্তন হয়। কী হবে এই সংক্রান্ত বৈশিষ্ট্যগুলোকে আমরা ছোট করে পয়েন্ট আউট করে মনে রাখার চেষ্টা করব। যেমন 1 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখব, সাম্য ধ্রুবকের নির্দিষ্ট উষ্ণতায় একটা নির্দিষ্ট বিক্রিয়ার সাম্য ধ্রুবক নির্দিষ্ট, একটা নির্দিষ্ট বিক্রিয়া কিন্তু সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট হবে। 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য মনে রাখবে, কেপি আর কেসি চাপ নিরপেক্ষ, চাপের উপর নির্ভর করে না, চাপ নিরপেক্ষ। কেপি আর কেসির মান কিন্তু চাপের উপর নির্ভর করবে না। যদি ডেল এন সমান 0 হয় তাহলে কে এক্স ও চাপ নিরপেক্ষ, কে এক্সের মানও চাপের উপর নির্ভর করবে না। এই হলো 2 নম্বর বৈশিষ্ট্য, কেপি কেসির মান চাপের উপর নির্ভরশীল নয়। যদি কোনো বিক্রিয়ার ডেল এন এর মান 0 হয় তাহলে কে এক্সের মানও চাপের উপর নির্ভরশীল হবে না। 3 নম্বর বৈশিষ্ট্য মনে রাখবে যে অনুঘটক দ্বারা সাম্য ধ্রুবকের মান হ্রাস বৃদ্ধি হয় না। অনুঘটক দ্বারা সাম্য ধ্রুবকের মান হ্রাস বৃদ্ধি হবে না। ঠিক আছে, সেই সঙ্গে মনে রাখবে সাম্য ধ্রুবকের মান বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর নয়, গাঢ়ত্বের উপর নির্ভর করে না। সাম্য ধ্রুবকের মান বিক্রিয়ার উপস্থাপনার উপর নির্ভর করে, বিক্রিয়ার উপস্থাপনার উপর নির্ভর করে। যেমন আমরা যদি দেখি, যেমন একটা বিক্রিয়া দেখো, নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া পাওয়া যায়, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, এই বিক্রিয়াটা দেখো, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া যে অ্যামোনিয়া তৈরি হয়, সেই বিক্রিয়াটাকে আমরা দুভাবে লিখতে পারি। যেমন এইভাবে লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়, আমরা বিক্রিয়াটাকে এভাবেও লিখতে পারি। ঠিক আছে, তো দুভাবে লিখলে বিক্রিয়া তো একটাই, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি হয়, কিন্তু এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক সেটা বিক্রিয়াটাকে কীভাবে লিখেছিস তার উপর নির্ভর করবে। যেমন আমি বিক্রিয়াটাকে দুভাবে লিখেছি, দেখো, এভাবে যদি লিখি তাহলে সাম্য ধ্রুবক যদি K1 হয় তাহলে K1 সমান কী হবে, NH3/N2H2। আবার যদি আমি এভাবে বিক্রিয়াটা লিখি আর সাম্য ধ্রুবক K2 ধরি তাহলে K2 সমান কী হবে বলো তো, NH3
n2 H2 3/2। আমি যদি বর্গ করে দিই তাহলে কি হবে NH3 N2 H2 কিউব হবে কিনা বলো। তো এই রাশিটার মান কি বলো তো, দেখো এই রাশিটার মান K1, তাহলে এটা সমান K1। দেখো তাহলে এই জায়গা থেকে দুটো সাম্য ধ্রুবকের আমরা কি পেলাম, K2 স্কোয়ার ইকুয়াল টু K1, অর্থাৎ K2 সমান √K1। দেখতে পাচ্ছ একই বিক্রিয়া, এইভাবে লিখলে সাম্য ধ্রুবক যা হবে, বিক্রিয়াটাকে এভাবে লিখলে সাম্য ধ্রুবক তার বর্গমূল হবে। অর্থাৎ এই বিক্রিয়াটা সাম্য ধ্রুবক যদি 25 হয়, তাহলে ওই বিক্রিয়াটাকে যদি এভাবে লিখি তাহলে সাম্য ধ্রুবক 5 হবে। ফলে একই বিক্রিয়া সাম্য ধ্রুবকের মান বিক্রিয়ার উপস্থাপনার উপর নির্ভর করবে, অর্থাৎ বিক্রিয়াটাকে আমরা কিভাবে লিখব তার উপর কিন্তু নির্ভর করবে। আমরা এর পরের বৈশিষ্ট্য যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো কোনো একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক বিক্রিয়াটাকে যদি বিপরীতভাবে লেখা হয়, সাম্য ধ্রুবক তার অনন্যক হয়। অর্থাৎ পরের বৈশিষ্ট্য আমরা যদি দেখি তাহলে দেখব বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া ও বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবক পরস্পর অনন্যক হয়। এক সম্মুখ বিক্রিয়া আর বিপরীত বিক্রিয়া এরা কি হবে, সাম্য ধ্রুবক পরস্পর অনন্যক হয়। এটা আর একটা বৈশিষ্ট্য। আমরা দেখে নিব আর একটা বিক্রিয়া আদৌ হয় কি না। আগের বিক্রিয়াটাকে আমরা নিচ্ছি নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে অ্যামোনিয়া তৈরি হয়। এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি এই পয়েন্টটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো আবার এই বিক্রিয়াটাকে যদি বিপরীত দিক থেকে লিখি তাহলে কি হবে, অ্যামোনিয়া বিক্রিয়া করে তৈরি করবে নাইট্রোজেন আর হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটাকে বিপরীতভাবে লিখলাম। আমরা দেখব সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মধ্যে কীরকম সম্পর্ক। এখানে বলা আছে অনন্যভাবে, আদৌ হয় কিনা আমরা দেখব। দেখো এই বিক্রিয়ার যদি K1 হয় তাহলে K1 সমান কী হবে, N2 H2 কিউব। এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি K2 ধরা হয় তাহলে K2 সমান কী হবে, N2 কিউব বাই NH3 স্কোয়ার। আমরা যদি 1/K2 করে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, N2 H2 কিউব। আর এটা সমান কি আছে বলো তো, K1। তো K1 হলো। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি পেলাম, 1/K2 ইকুয়াল K1, অর্থাৎ K2 সমান 1/K1। দেখো অর্থাৎ বিক্রিয়াটাকে এভাবে লিখলে সম্মুখ বিক্রিয়ার যে সাম্য ধ্রুবক বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবক তার অনন্যক। অর্থাৎ কোনো একটা বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার সাম্য ধ্রুবক যা হবে, বিপরীত বিক্রিয়ার সাম্য ধ্রুবক তার অনন্যক হবে। বুঝা গেছে। সুতরাং এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক যদি 5 হয় তাহলে এই বিক্রিয়াটার সাম্য ধ্রুবক হবে 1/5। 7 নাম্বার বৈশিষ্ট্য, কোনো বিক্রিয়া এক ও একাধিক ধাপে ঘটলে বিভিন্ন ধাপের সাম্য ধ্রুবকের গুণফলের সমষ্টি এক ধাপের সমান। এটা হলো আর একটা বৈশিষ্ট্য। বিভিন্ন ধাপে সংঘটিত হলে সাম্য ধ্রুবকের মান যা হবে তা কিন্তু এক ধাপের সমান হবে। ঠিক আছে, বোঝা গেছে, এক ধাপের সমান হবে। ফলে আমরা কিন্তু এইটাকে ব্যাখ্যা করার, যেমন উদাহরণ হিসাবে যদি আমি বলি, যেমন মনে করো A থেকে B একটা বিক্রিয়া সংঘটিত হচ্ছে, সাম্য ধ্রুবক K1 বা K ধরে নিলাম। ঠিক আছে, এবার এই বিক্রিয়াটায় যদি মনে করো A থেকে B ধরে নিলাম, A থেকে D সংঘটিত হচ্ছে, A থেকে B, B থেকে C,
সি থেকে ডি, এরকম বিভিন্ন ধাপে সংগঠিত। বিক্রিয়া তো একটা, এ থেকে ডি। এটা যদি K1 হয়, এটা যদি K2 হয়, এটা যদি K3 হয়, তাহলে এই বৈশিষ্ট্য অনুযায়ী কি বলছে? বলছে K সমান হবে K1 ইন্টু K2 ইন্টু K3, এটা হবে। এটা হলো আর একটা বৈশিষ্ট্য। একই বিক্রিয়া যদি এক ধাপে ঘটে এবং সেই বিক্রিয়াটা যদি একাধিক ধাপে ঘটে, তাহলে একাধিক ধাপে যে সাম্য ধ্রুবকগুলো পাবো, সেই সাম্য ধ্রুবকগুলোর গুণফলের সমষ্টি হবে এক ধাপের সমান। আদৌ কি হয়? প্রমাণ করা যায় এটা, যে বিভিন্ন ধাপের যে সাম্য ধ্রুবকগুলো পাবো, সেই সাম্য ধ্রুবকগুলোর মানের গুণফলের সমষ্টি এক ধাপের সমান হয়। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব আদৌ হয় কি না। দেখো, এই বিক্রিয়াটাকে সাম্য ধ্রুবক যদি K হয়, তাহলে K সমান কি হবে? ডি বাই এ। এবং এই বিক্রিয়াটার ক্ষেত্রে K1 সমান কি হবে বলো তো? বি বাই এ। এটার ক্ষেত্রে কি হবে? K2 সমান সি বাই বি। এটার ক্ষেত্রে কি হবে? K3 সমান ডি বাই সি। তাই হবে। এবার আমরা যদি K1 ইন্টু K2 ইন্টু K3 বের করতে চাই, তাহলে কি হবে? বি বাই এ ইন্টু সি বাই বি ইন্টু ডি বাই সি হবে কি না বলো? K1 ইন্টু K2 ইন্টু K3 বের করব। এখান থেকে দেখতে পাচ্ছি বিবি কেটে গেল, সিসি কেটে গেল, কি থাকলো? থাকলো ডি বাই এ। এবং ডি বাই এ সমান কি আছে? কে আছে, সমান কে। অতএব কি? কে সমান K1 ইন্টু K2 ইন্টু K3 প্রমাণ হয়ে গেল। ফলে বোঝা যাচ্ছে একই বিক্রিয়া যদি এক ধাপে ঘটে এবং একাধিক ধাপে ঘটে, তাহলে একাধিক ধাপে সংগঠিত যে সাম্য ধ্রুবকগুলোর গুণফলের সমষ্টি হবে এক ধাপের সমান। এই হলো সাতটি বৈশিষ্ট্য আমরা পেলাম সাম্য ধ্রুবকের। এবং ভীষণ ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করবে। যেমন একটা নির্দিষ্ট বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট, তাই না? প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল হবে না, অনুঘটক দ্বারা প্রভাবিত হবে না, এবং কোনো বিক্রিয়া সাম্য ধ্রুবক বিক্রিয়াটাকে কীভাবে লেখা হবে তার উপর নির্ভর করবে। সেই সঙ্গে কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবক তার বিপরীত বিক্রিয়ার অনন্যক হবে। এবং একটা বিক্রিয়া এক ধাপে বা একাধিক ধাপে ঘটলে সাম্য ধ্রুবকের মান কিন্তু পরস্পর অনন্যক হবে। বুঝে গেছে? তোমরা বলতে পারবে যে এই যে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়, এই বিক্রিয়াটা সাম্য ধ্রুবক যদি K1 হয়, তাহলে সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের বিক্রিয়া যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটা সাম্য ধ্রুবক কত হবে বলো তো? সাম্য ধ্রুবকের রাশিমালায় আমরা ধরে নিলাম, সাম্য ধ্রুবকের রাশিমালায় বিক্রিয়ক যে আছে, বিক্রিয়কের উপযুক্ত ঘাত সহ আংশিক চাপ বা গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টি সমান x1। এটা আমরা ধরে নিলাম যে সাম্য ধ্রুবকে যে রাশিমালা আছে, সেই রাশিমালা থেকে কিন্তু এককে ধারণাটা আসবে। তো সাম্য ধ্রুবকের রাশিমালায় যে বিক্রিয়কগুলো আছে, ঠিক আছে, বা আমি ধরে নিলাম বিক্রিয়াজাত পদার্থ। প্রথমে বিক্রিয়াজাত পদার্থ ধরে নিই। তাহলে বিক্রিয়াজাত যে পদার্থ আছে, সেই বিক্রিয়াজাতের উপযুক্ত ঘাত সহ আংশিক চাপ বা গাঢ়ত্ব রাশির ঘাতের সমষ্টি আমি ধরে নিলাম x1। একই রকম আমরা ধরে নিলাম বিক্রিয়কের উপযুক্ত ঘাত সহ আমরা ধরে নিলাম তাদের সমষ্টি x2। অতএব ঘাতের সমষ্টির পার্থক্যটা আমরা ধরে নিলাম পার্থক্য del x ইকুয়াল টু x1 মাইনাস x2। এই ধরে নেওয়াটা বোঝা গেছে কি না বলো তো? বোঝা গেছে? আমরা সাম্য ধ্রুবকের একক নির্ণয় করতে চাইছি।
তাহলে সাম্য ধ্রুবকের একক নির্ণয় করার ক্ষেত্রে বুঝতেই পারছো যে সাম্য ধ্রুবকে যে রাশিমালা আছে সেখান থেকে সাম্য ধ্রুবকের একক নির্ণয় করার জন্য আমরা ধরে নিলাম যে বিক্রিয়াজাত পদার্থগুলো যে আছে তাদের যে আংশিক চাপ অথবা গাঢ়ত্ব যাই বলো, গাঢ়ত্বের রাশির ঘাতের সমষ্টি ধরে নিলাম x1, এবং বিক্রিয়ক যে পদার্থগুলো আছে তাদের ঘাতের সমষ্টি ধরে নিলাম x2, এবং এই ঘাতের সমষ্টির পার্থক্যটা ধরে নিলাম ডেল এক্স। ঠিক আছে, এবার মনে রাখবে কি, যদি ডেল এক্স ইকুয়াল টু 0 হয় তাহলে কেপি বা কেসি এর একক হয় না, একক হয় না বা থাকে না, মনে থাকবে একক থাকবে না। তাহলে বোঝা গেল যে ডেল এক্সের মান যদি 0 হয় তাহলে কেপি বা কেসি এর একক থাকবে না। বোঝা গেছে কথাটা। অন্যদিকে 2 নম্বর শর্ত হলো যদি ডেল এক্স নট ইকুয়াল 0 হয়, অর্থাৎ গ্রেটার দেন 0 বা লেস দেন 0 হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেপি আর কেসি এর একক থাকবে, একক থাকবে। এবং সেই এককটা কি হবে? সেই এককটা হবে কেপি এর একক হবে, কেপি এর একক হবে এটিএম ডেল এক্স, এবং কেসি এর একক কী হবে? কেসি এর একক হবে মল, যেহেতু মলার গাঢ়ত্ব, মল লিটার ইনভার্স ডেল এক্স। এই হলো কেপি এবং কেসি এর একক, অর্থাৎ সাম্য ধ্রুবকের একক। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে সাম্য ধ্রুবকের রাশিমালায় ভালো করে মনে রাখবে, সাম্য ধ্রুবকের রাশিমালায় যে বিক্রিয়াজাত পদার্থ আছে তাদের ঘাতের সমষ্টি যদি x1 হয়, এবং বিক্রিয়ক পদার্থগুলো যে আছে তাদের ঘাতের সমষ্টি যদি x2 হয়, এবং ঘাতের সমষ্টির পার্থক্য যদি ডেল এক্স হয়, তাহলে তার উপর কিন্তু নির্ভর করবে কেপি এবং কেসি এর একক, অর্থাৎ সাম্য ধ্রুবকের একক থাকবে কি না। যদি ডেল এক্সের মান 0 হয় তাহলে সেক্ষেত্রে এদের সাম্য ধ্রুবক থাকবে না। যদি ডেল এক্সের মান 0 না হয়, গ্রেটার দেন 0 বা লেস দেন 0 হয়, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সাম্য ধ্রুবকের একটা নির্দিষ্ট একক থাকবে, এবং সেটা কেপি এর একক হবে এটিএম পাওয়ার ডেল এক্স, এবং কেসি এর একক হবে লিটার, মল পার লিটার ডেল এক্স। আমরা একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করি যে ম্যাচ করছে কি না আমাদের বক্তব্যটার সাথে। আমরা একটা বিক্রিয়া দেখে নিব। আমরা যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখি, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় যে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটার আমরা কেপি কেসির একক দেখে নেব। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে বলো তো, এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমি কেসি লিখি তাহলে কি হবে? NH3 N2H2। আমি যদি কেপি লিখি তাহলে কেপি সমান কি হবে? PN2 PH2 তার কিউব। ঠিক আছে, এবার এই দেখো কেপি এবং কেসির এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বলো তো ডেল এক্সের মান কত? এক্ষেত্রে যদি বলি ডেল এক্সের মান কত? বিক্রিয়াজাত পদার্থের আর বিক্রিয়ক পদার্থের ঘাতের পার্থক্য 2/4, তাহলে 2 - 4 ইকুয়াল -2। যদি -2 হয় তাহলে কেসি এর একক কী হবে? দেখো -2, তাহলে কেসি এর একক হবে, কেসি এর একক সমান মল লিটার ইনভার্স -2। অন্যদিকে কেপি এর ক্ষেত্রে দেখো ঘাতের পার্থক্য কত? 2 - 4, ফলে ডেল এক্স ইকুয়াল টু 2 - 4 ইকুয়াল টু -2। ফলে কেপি এর একক কী হবে? কেপি এর একক সমান এটিএম -2। এই হলো একক। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সাথে ম্যাচ করে গেল। সুতরাং এই বিক্রিয়াটা নিয়ে আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করলাম যে আদতে সাম্য ধ্রুবকের একক থাকে কি না, সে এবং একক থাকলে এককটা কি হবে। বোঝা গেছে। কিন্তু মনে রাখবে, নোটবুক দিয়ে প্রকৃতপক্ষে সাম্য ধ্রুবকের কোনো এককেই থাকে না। বোঝা গেছে। প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি কি হয়, নোটবুক দিয়ে মনে রাখার চেষ্টা করবে প্রকৃতপক্ষে সাম্য ধ্রুবকের কোনো একক হয় না। কেন হয় না বলো তো? কারণ কি? প্রকৃতপক্ষে সাম্য ধ্রুবকের কোনো একক হয় না কেন বলা হয়?
কারণ সাম্য ধ্রুবকের রাশিমালা ভরক্রিয়া সূত্র থেকে উপপাদন করা হয়েছে, তাই কিনা বলো? ভরক্রিয়া সূত্র থেকে সাম্য ধ্রুবকের রাশিমালা এসছে, তাই কিনা বলো? তাহলে সাম্য ধ্রুবকের রাশিমালা ভরক্রিয়া সূত্র থেকে উপপাদন করা হয়েছে। আর ভরক্রিয়া সূত্রে কি বলো তো? ভরক্রিয়া সূত্রে সক্রিয় ভর, ভালো করে মনে রাখবে, সক্রিয় ভর এককবিহীন। ফলে সক্রিয় ভর যদি এককবিহীন হয়, মনে রাখবে ভালো করে, সক্রিয় ভর এককবিহীন। আর সক্রিয় ভরেরই যদি একক না থাকে, আর ভরক্রিয়া সূত্র থেকে যদি আমরা সাম্য ধ্রুবকের রাশিমালা প্রতিষ্ঠা করি, তাহলে সাম্য ধ্রুবকের একক থাকা সম্ভব নয়। বোঝা গেছে? এই জন্যই আমরা বলে থাকি প্রকৃতপক্ষে সাম্য ধ্রুবকের কোনো একক হয় না, কারণ সাম্য ধ্রুবকটা আমরা ভরক্রিয়া সূত্র থেকে উপপাদন করেছি। আবার ভরক্রিয়া সূত্রে সক্রিয় ভরের কোনো একক থাকে না, ফলে সাম্য ধ্রুবকের কোনো একক থাকবে না, এটাই বাস্তব। বোঝা গেছে? আর এই হলো সাম্য ধ্রুবকের এককের একটা ধারণা। বোঝাতে পেরেছি তো? ঠিক আছে না? এবার তোমরা বলতে পারবে, তাহলে বলো তো, যদি বলা হয় যে এই বিক্রিয়াটার, মনে করো আয়রন, এই আয়রনের সাথে স্টিমের বিক্রিয়ায় যে হাইড্রোজেন উৎপন্ন Fe3O4, এর সাথে যে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, বলো তো এই বিক্রিয়াটার কেপি এর একক কী হবে? কেপি এর একক, এই বিক্রিয়াটার কেপি এর একক কী হবে? আমরা এবার পরের আলোচনায় চলে যাব। বিক্রিয়া কোশেন্ট বলে একটা টার্ম আছে, সেই বিক্রিয়া কোশেন্টটা একটু দেখে নিব। তার আগে আমরা যদি সাম্য ধ্রুবকের যে কেপি কেসির সম্পর্কগুলো দেখলাম, সাম্য ধ্রুবকের একক দেখলাম, এ সংক্রান্ত কিন্তু গাণিতিক অঙ্ক অনেক সময় পরীক্ষায় থাকে। হয়তো একটা গাণিতিক সমস্যায় কেপি এর মান দেওয়া আছে, কেসির মান বের করতে হবে, এরকম অনেক সময় কিন্তু প্রবলেম থাকে। ওরকম একটা প্রবলেম আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। বোঝা গেছে? যেমন আমরা যদি গাণিতিক একটা উদাহরণ দেখে নিই, হয়তো বলে দিল কি 25 ডিগ্রি সিতে যে সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া যে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয়, এই বিক্রিয়ার বলে দিল, এই বিক্রিয়ার কেপি, ঠিক আছে, বলে দিল 3 × 10⁻24 হলে কেসি এর মান কত? হয়তো এরকম একটা প্রবলেম দিল যে প্রদত্ত বিক্রিয়াটার যদি কেপি এর মান 3 × 10⁻4 হয়, তাহলে কেসি এর মান কত? এই ধরনের ছোট ছোট প্রবলেম কিন্তু সহজে নম্বরটা তোলা যায়। বোঝা গেছে? এবং এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা ডাটাগুলো একটু দেখে নিব যে আমাদের কেপি কেসির মধ্যে সম্পর্ক জানা আছে। কেপি সমান কেসি ইন্টু RT del N, এই সম্পর্কটা আমাদের জানা আছে। ঠিক আছে, আমরা এবার এখান থেকে যদি ডাটাগুলো লেখার চেষ্টা করি, বলো তো টি এর মান কত? 25 ডিগ্রি সি মানে কত? 298 কেলভিন। এবং আর রাশিটা আছে, আর এর মান 0.0821। ঠিক আছে, এবং এই প্রদত্ত বিক্রিয়ার ডেল এন এর মান ডান দিকে গ্যাসীয় অণুর সংখ্যা মাইনাস বাঁ দিকে গ্যাসীয় অণুর সংখ্যা 2 - 3 = -1। আর কেপির মান দেওয়া আছে 3 × 10⁻24। আমাকে বের করতে হবে কেসি সমান কত। দেখো প্রদত্ত তথ্যগুলো অঙ্কটা থেকে আমরা তুলে নিলাম। এবার এই মানগুলো এখানে বসিয়ে দিলেই আমরা অটোমেটিক মান পেয়ে যাব। দেখতে পাচ্ছ কেসি সমান কেপি বাই RT পাওয়ার del N। কেপির মান কত? 3 × 10⁻24। ঠিক আছে, আর আর এর মান আমরা যদি del N এর মানটা বসিয়ে দিই, তাহলে del N এর মান কত? আর এর মান কত? 0.0821 × টি এর মান 298, del N এর মান -1। তাহলে এটা সমান কি হবে? 3 × 10⁻24 ইন্টু 0.0821 ইন্টু 298। এবং এটা যদি আমরা ক্যালকুলেটর চাপি, তাহলে এর একটা মান পাওয়া যাবে। এর মানটা হবে প্রায়
7.34 ইন্টু 10⁻25 এই এত মল লিটার ইনভার্স। এইভাবে খুব সহজে ছোট্ট ছোট্ট গাণিতিক সমস্যাগুলো আমরা কিন্তু সমাধান করতে পারি। বোঝা গেছে? এইভাবে আরও হয়তো কেসির কোনো প্রবলেমে কেসির মান দেওয়া আছে, কেপির মান বের করতে বলতে পারে, উষ্ণতার মানও বের করতে বলতে পারে। বোঝা গেছে তো? গাণিতিক সমস্যাটা বোঝা গেছে নিশ্চয়ই। এই বিক্রিয়াটার কেপি এর মান দেওয়া আছে, কেসির মান বের করতে হবে। আমরা কেপি কেসির মধ্যে সম্পর্ক জানি এটা, এবং প্রদত্ত যে গাণিতিক সমস্যার থেকে আমরা বিভিন্ন তথ্যগুলো লিখে নিলাম। যেমন 25 ডিগ্রি সি মানে 298 কেলভিন। ফর্মুলা যেহেতু আর আছে, আর এর মান 0.0821 লিটার এটিএম, লিটার এটিএম পার মল পার কেলভিন। ডেলেন এর মান ডান দিকে গ্যাসের সংখ্যা থেকে বাঁ দিকে গ্যাসীয় অনুসংখ্যা বিয়োগ করা হলো। কেপির মান দেওয়া আছে, কেসির মান বের করবো। ফর্মুলা বসিয়ে দিলে অটোমেটিক কেসির মান বেরিয়ে আসবে। আমরা এবার বিক্রিয়া কোশেন্ট, ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, সেই বিক্রিয়া কোশেন্ট সম্পর্কে একটু জেনে নিব, আলোচনা করব। বিক্রিয়া কোশেন্ট আসলে কি? বিক্রিয়া কোশেন্ট বিক্রিয়া কোশেন্টকে কিউ দিয়ে প্রকাশ করা হয়। বিক্রিয়া কোশেন্ট তো সাম্য ধ্রুবকের ধারণাটা আমাদের কোথা থেকে এসছে বলো তো? যখন কোনো অভিমুখী বিক্রিয়া বা কোনো বিক্রিয়া সাম্য অবস্থায় থাকে, তখন বিক্রিয়াজাত পদার্থ এবং বিক্রিয়ক পদার্থ যে আছে এদের গাঢ়ত্বের বা এদের সক্রিয় ভরের অনুপাতকে বলা হয় সাম্য ধ্রুবক। কিন্তু সাম্য অবস্থার আগে বা পরে বিক্রিয়ার অগ্রগতির কী ধারণা পাওয়া যাবে? সাম্য অবস্থা ছাড়া অন্য সময় এদের গাঢ়ত্বের অনুপাতেই বা কীভাবে প্রকাশ করা যাবে? এই সমস্ত সমস্যার সমাধানের জন্যই কিন্তু আমরা এই বিক্রিয়া কোশেন্ট টার্মটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ছোট্ট করে এর একটু তথ্য মনে রাখার চেষ্টা করব। মনে থাকবে কি, কোন একটা নির্দিষ্ট বিক্রিয়ায় সাম্য ধ্রুবক, মনে রাখবে যে একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক কি করে? সাম্য ধ্রুবক সাম্য অবস্থায় উপাদানের, অর্থাৎ বিক্রিয়ক আর বিক্রিয়াজাত কি করে? বিক্রিয়াজাত ও বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের অনুপাত নির্দেশ করে। তাই কিনা বলো? কখন? কেবলমাত্র সাম্য অবস্থায় নির্দেশ করে। কিন্তু মনে রাখবে, আর সেই সঙ্গে মনে রাখবে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবক নির্দিষ্ট। তাই কিনা বলো? এটা আমরা সাম্য ধ্রুবকের বৈশিষ্ট্য পেয়েছি। সাম্য ধ্রুবক কী করে? কেবলমাত্র সাম্য অবস্থায় বিক্রিয়াজাত পদার্থ এবং বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের অনুপাত নির্দেশ করে। সেই সক্রিয় ভরটা মলার গাঢ়ত্ব হতে পারে, আংশিক চাপ হতে পারে। আর কোন একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট। কিন্তু বিক্রিয়া কোশেন্টের ক্ষেত্রে মনে রাখবে যে বিক্রিয়া কোশেন্ট কি করে? কোনো মুহূর্তে সাম্য অবস্থায় হতে পারে, সাম্য অবস্থা নাও হতে পারে। কোনো মুহূর্তে বিক্রিয়াজাত ও বিক্রিয়ক পদার্থ, এইখানেই পার্থক্য। বিক্রিয়াজাত ও বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের অনুপাত নির্দেশ করে। সক্রিয় ভরের অনুপাত নির্দেশ করে। পার্থক্যটা বোঝা গেছে? কোনো মুহূর্তে কিন্তু এক্ষেত্রে সেটা সাম্য অবস্থা হতেও পারে, সাম্য অবস্থার আগেও হতে পারে, সাম্য অবস্থার পরেও হতে পারে।
কথাটা বোঝাতে পেরেছি? তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা এই জায়গায়, সাম্য ধ্রুবক এবং বিক্রিয়া কোশেন্ট। এই সাম্য ধ্রুবক আর বিক্রিয়া কোশেন্টের মধ্যে পার্থক্যটা কিন্তু এই জায়গাটাতেই। সাম্য ধ্রুবক কেবলমাত্র সাম্য অবস্থার বক্তব্য রাখে, সাম্য অবস্থা বাদ দিয়ে সাম্য অবস্থার আগে বা পরে এ বিষয়ে সাম্য ধ্রুবক বা সাম্য অবস্থার কোনো অস্তিত্ব নেই। কিন্তু সাম্য অবস্থার আগে বা পরে ব্যাখ্যা করা যাবে একমাত্র বিক্রিয়া কোশেন্ট দিয়ে, যেটা কি বলে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় কোনো একটা বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরের অনুপাত নির্দেশ করে বিক্রিয়া কোশেন্ট। সেই সঙ্গে মনে রাখবে একটা স্থির উষ্ণতা বা নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার বিক্রিয়া কোশেন্ট স্থির নয়। বোঝা গেছে কথা? কোন একটা বিক্রিয়া কোশের সাম্য ধ্রুবকের মান নির্দিষ্ট, একটাই ধ্রুবক। কোন একটা নির্দিষ্ট স্থির উষ্ণতায় কোন একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান ধ্রুবক স্থির, কিন্তু বিক্রিয়া কোশেন্টের মান স্থির নয়। কারণ বিক্রিয়া কোশেন্টের মান কোনো মুহূর্তে, যে মুহূর্তে আমি নির্ণয় করব সেই মুহূর্তের উপর নির্ভর করবে। মুহূর্ত আলাদা হলে বিক্রিয়া কোশেন্টের মান আলাদা হবে। ফলে স্থির উষ্ণতায় কোন একটা বিক্রিয়া কোশেন্টের মান কখনো কিন্তু স্থির নয়। এই হলো বিক্রিয়া কোশেন্ট। তাহলে অ্যাপ্লিকেশনের দিক দিয়ে ভাবতে গেলে বিক্রিয়া কোশেন্টের পরিধিটা কিন্তু অনেক বেশি। আমরা বিক্রিয়া কোশেন্টের এবার সংজ্ঞাটা একটু দেখে নিব। বিক্রিয়া কোশেন্টের ধারণাটা তো আন্দাজ হলো যে কোনো নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়া কোশেন্টের সংজ্ঞার আকারে বললে আমরা কি বলবো, সেই সংজ্ঞাটা একটু দেখে নিব। বিক্রিয়া কোশেন্টের সংজ্ঞাটা কীরকম হওয়া উচিত, সংজ্ঞাটা ঠিক আছে। স্থির উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায় কোন মুহূর্তে বিক্রিয়ার উপযুক্ত ঘাত সহ বিক্রিয়াজাত ও বিক্রিয়ক পদার্থের বা বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরের গুণফলের সমষ্টি ও বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের গুণফলের সমষ্টির অনুপাতকে বিক্রিয়া কোশেন্ট বলে। বোঝা গেছে? তাহলে কি বলতো, বিক্রিয়া কোশেন্টের সংজ্ঞাটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো? বিক্রিয়া কোশেন্টের সংজ্ঞাটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারবো বলতো? স্থির উষ্ণতায় কোনো মুহূর্তে, মনে রাখবে, কোনো মুহূর্তে কোনো একটা বিক্রিয়ার উপযুক্ত ঘাত সহ, বোঝা গেছে, বিক্রিয়াজাত পদার্থের সক্রিয় ভরের গুণফলের সমষ্টি আর বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের গুণফলের সমষ্টি, এই দুটোর অনুপাতকে বলা হবে বিক্রিয়া কোশেন্ট। বিক্রিয়াজাত পদার্থগুলো যে আছে উপযুক্ত ঘাত তাদের যে সক্রিয় ভর আছে সেই সক্রিয় ভরের গুণফলের সমষ্টি, এবং বিক্রিয়ক পদার্থের যে উপযুক্ত ঘাত যে সক্রিয় ভর, সেটা মোলার গাঢ়ত্ব হতে পারে, আংশিক চাপ হতে পারে, তাদের সমষ্টির এই অনুপাতকে বলা হয় বিক্রিয়া কোশেন্ট। এবং বিক্রিয়া কোশেন্টের যদি চিহ্ন বলি, তাহলে বিক্রিয়া কোশেন্টের চিহ্ন হলো কিউ। বোঝা গেছে? এবং বিক্রিয়া কোশেন্টকে আমরা কখন QC দিয়ে প্রকাশ করি? যখন কি করা হয়, সক্রিয় ভর মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করা হয়। সক্রিয় ভরকে যখন মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করা হবে, তখন আমরা বিক্রিয়া কোশেন্টকে QC দিয়ে প্রকাশ করি।
আবার কিউপি কখন বলবো, যখন সক্রিয় ভরকে আংশিক চাপ দিয়ে প্রকাশ করা হয়। ফলে সক্রিয় ভরকে যদি আংশিক চাপ দিয়ে প্রকাশ করা হয় তাহলে বিক্রিয়া কোশেন্টকে কিউপি দিয়ে প্রকাশ করা হবে, আর সক্রিয় ভরকে যদি মোলার গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করা হয় তাহলে বিক্রিয়া কোশেন্টকে কিউসি দিয়ে প্রকাশ করা হবে। বোঝা গেছে? এবার বিক্রিয়া কোশেন্টের নোটবুক দিয়ে একটা তথ্য মনে রাখার চেষ্টা করবে। বিক্রিয়া কোশেন্টের আমরা যদি রাশিমালা দেখি, বিক্রিয়া কোশেন্টের রাশিমালা বা কিউ এর রাশিমালা, কিউ এর রাশিমালাটা যদি আমরা দেখি তাহলে আমরা ধরে নিলাম এ বিক্রিয়া করে একটা বিক্রিয়া তৈরি হচ্ছে, যেখানে হয়তো তৈরি হচ্ছে ডিডি প্লাস ই, তাহলে এই বিক্রিয়াটার কিউসি সমান কি হবে, ডিডি ইন্টু ই বাই এ ইন্টু বিবি। বোঝা গেছে? যেখানে কি ডি বলতো এ বি সি ডি হলো যথাক্রমে কোনো নির্দিষ্ট মুহূর্তে, এটা ইম্পর্টেন্ট কথা, কোনো নির্দিষ্ট মুহূর্তে এ বি সি ও ডি এর মোলার গাঢ়ত্ব। বোঝা গেছে? এই হলো বিক্রিয়া কোশেন্টের রাশিমালা। এই জায়গা থেকে আমরা অন্তত কিছু সিদ্ধান্ত নিতে পারি। কীরকম সিদ্ধান্ত বলো তো? যদি শুধুমাত্র কি থাকে বিক্রিয়া কোশেন্ট কিউ এর মান কত হবে, যখন শুধু কি থাকবে, শুধু মনে করো বিক্রিয়াজাত পদার্থ আছে বা শুধু বিক্রিয়ক পদার্থ আছে। বোঝা গেছে? তাহলে যখন শুধু বিক্রিয়াজাত পদার্থ থাকবে, বিক্রিয়াজাত পদার্থ উপস্থিত, বিক্রিয়াজাত পদার্থ যখন শুধু উপস্থিত থাকবে তখন কি হবে বলো তো? বিক্রিয়াজাত পদার্থ মানে ডি আর ই থাকবে, এ বি থাকবে না, তাহলে এ বি জিরো হবে। তাহলে এ বি যদি জিরো হবে যখন, তখন কিউ এর মান কি হবে, তখন কিউ সমান হয়ে যাবে ইনফিনিটি। তাই কি না বলো? যখন শুধু বিক্রিয়ক পদার্থ থাকবে, বিক্রিয়ক থাকলে সেক্ষেত্রে কি হবে বলো তো? শুধুমাত্র বিক্রিয়ক পদার্থ আছে, নিচেরটা আছে উপরেরটা, তাহলে জিরো। তাহলে উপরেরটা যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, কিউ সমান জিরো হবে। তাই হবে কি না? কিন্তু যখন দুটোই থাকবে, উভয় যদি উপস্থিত থাকে, উভয় উপস্থিত থাকলে কি হবে, উভয় উপস্থিত থাকলে সেক্ষেত্রে কিউ এর মান জিরো থেকে কত ইনফিনিটি এর মধ্যে ভেরি করবে। এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি। এই রাশিমালা থেকে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। যখন শুধুমাত্র বিক্রিয়াজাত পদার্থ অর্থাৎ ডি আর ই থাকবে, এ বি থাকবে না, তখন এই রাশিটা জিরো হবে। তাহলে একে তখন যে কিউ এর মানটা কী হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। তাই কি না বলো? কিন্তু যখন আমরা কি দেখব, যখন শুধুমাত্র এ আর বি থাকবে, উপরেটা জিরো হয়ে যাবে, তখন সেক্ষেত্রে কিউ এর মান জিরো হয়ে যাবে। কিন্তু যখন দুটোই থাকবে তখন কিউ এর মান কিন্তু জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত ভেরি করবে। এবার যদি আমরা কিউ এর তাৎপর্য বলি, এটা তো বুঝে গেলাম, কিন্তু কিউ এর রাসায়নিক বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়া, মূলত কিউ এর তাৎপর্য কি বলতো? কিউ কোন তাৎপর্য বহন করে? তখন মনে রাখবে যে কিউ এর তাৎপর্য, কিউ এর বা বিক্রিয়া কোশেন্টের তাৎপর্য কি? তাৎপর্য বিক্রিয়া কোশেন্টের মনে রাখবে, বিক্রিয়া কোশেন্ট কিউ ও কে তুলনা করা হয় এবং তুলনা করে বিক্রিয়ার অগ্রগতি ধারণা পাওয়া যায়। বিক্রিয়ার অগ্রগতির ধারণা পাওয়া যায়। কীরকম ধারণা পাওয়া যায় বলো তো? আমরা সেই জিনিসটা দেখে নিব যে কীরকম আমরা ধারণা পাই। যেমন যখন কি হবে, কিউ এর মান কে এর থেকে কম হবে, তখন আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এক নম্বর সিদ্ধান্ত নিতে পারি বিক্রিয়া সাম্য অবস্থায় নেই। বিক্রিয়া সাম্য অবস্থায় নেই। কীরকম অবস্থায় আছে? বিক্রিয়াটা যেহেতু কিউ এর মান কে এর থেকে কম, ফলে বিক্রিয়াটা কি হবে, সম্মুখমুখী হবে।
সম্মুখমুখী হবে, বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বাড়বে, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বৃদ্ধি পাবে। এই সিদ্ধান্ত তাই কিনা বলো, বিক্রিয়াজাত পদার্থের তাই কিনা এখান থেকে বোঝা যাচ্ছে তো নিশ্চয়ই। দেখতে পাচ্ছ কিউ এর মান যখন কে এর থেকে কম হবে, তার মানে বিক্রিয়াটা কিন্তু সাম্য অবস্থায় নেই, সাম্য অবস্থার আগে আছে, ফলে বিক্রিয়াটা কি হবে, সম্মুখমুখী হবে, অর্থাৎ বেশি করে বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদনের বৃদ্ধি ঘটাবে। অন্যদিকে 2 নম্বর ক্ষেত্রে আমরা যদি দেখি কিউ এর মান কে এর থেকে যদি বেশি হয়, তাহলে এখান থেকে আমরা কি আন্দাজ করতে পারি বলো তো, কিউ এর মান যখন বেশি হবে তখনও কিন্তু বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকবে না, বিক্রিয়া সাম্য অবস্থায় নেই। বোঝা গেছে? কি হবে এক্ষেত্রে, যেহেতু কিউ এর মান কে এর থেকে বেশি, ফলে বিক্রিয়াটা বিপরীতমুখী হবে, বিপরীতমুখী হবে। আর বিপরীতমুখী হলে কি হবে বলো তো, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে, বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে। 3 নাম্বার, আমরা যদি দেখি কিউ সমান কে, তাহলে সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া যাবে, এক্ষেত্রে বিক্রিয়া কিন্তু সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থায় বর্তমান। আর কি সিদ্ধান্ত নেওয়া যাবে বলো তো, সময়ের সাথে যে উপাদানগুলো আছে সেই উপাদানের গাঢ়ত্বের পরিবর্তন হবে না, গাঢ়ত্বের পরিবর্তন হয় না। এই হলো বিক্রিয়া কোশেন্টের তাৎপর্য। কোনটা জায়গা বোঝা গেল না বলো, সহজ আছে। তাহলে বিক্রিয়া কোশেন্টের তাৎপর্য, আমরা বিক্রিয়া কোশেন্টের তাৎপর্য বুঝতে গেলে আমাকে কিউ আর কে এর মধ্যে তুলনা করতে হবে, এবং তুলনা করে বিক্রিয়ার অগ্রগতি ধারণা পাওয়া যাবে। যেমন দেখতে পাচ্ছ, মান যদি কম হয় তাহলে সাম্য অবস্থায় থাকবে না, বেশি হলেও সাম্য অবস্থায় থাকবে না, সমান হলে সাম্য অবস্থায় থাকবে। এবং কম হলে দেখবো যে সে বিক্রিয়াটা সম্মুখী হবে, এবং বেশি হলে বোঝা যাবে বিপরীতমুখী হবে। কম হলে বোঝা যাবে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বাড়বে, বেশি হলে বোঝা যাবে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হ্রাস পাবে, সমান হলে সাম্য অবস্থায় গাঢ়ত্বের কোনো পরিবর্তন হবে না। এভাবে আমরা খুব সহজে কিন্তু সাম্য ধ্রুবকের মান এবং বিক্রিয়া কোশেন্টের মান তুলনা করে একটা বিক্রিয়ার অগ্রগতি ধারণা করতে পারি। তোমরা বলতে পারবে যে কোনো একটা বিক্রিয়ার কখন কিউ আর কে সমান হয়, কিউ এবং কে এর মান কখন সমান হয় বলো তো। আমরা এবার আর একটা জায়গা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো মুক্ত শক্তির পরিবর্তন এবং সাম্য ধ্রুবক। আমরা রাসায়নিক শক্তি তত্ত্বে পড়েছি মুক্ত শক্তির পরিবর্তন, এবং মুক্ত শক্তির রাসায়নিক বিক্রিয়া মুক্ত শক্তির পরিবর্তনের সাথে স্বতঃস্ফূর্ততার সম্পর্ক দেখেছি। আজকে আমরা মুক্ত শক্তির পরিবর্তনের সাথে সাম্য ধ্রুবকের একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করব। মুক্ত শক্তির পরিবর্তন ও সাম্য ধ্রুবক। মুক্ত শক্তির পরিবর্তন ডেল জি ও সাম্য ধ্রুবক কে, এই রাশি দুটোর মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমরা তাপগতিবিদ্যা থেকে প্রমাণ করতে পারি। তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা থেকে দেখানো যায়, কি দেখানো যায়, ডেল জি ইকুয়াল ডেল জি 0 প্লাস আর টি এল এন কিউ। এটা তাপগতিবিদ্যার সাহায্যে আমরা কিন্তু এই জিনিসটা প্রমাণ করতে পারি, তাপগতিবিদ্যার সাহায্যে। বোঝা গেছে? যেখানে রাশিগুলোর ক্ষেত্রে কি ডেল জি মুক্ত শক্তির পরিবর্তন, মুক্ত শক্তির পরিবর্তন, ডেল জি 0 কি প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। বোঝা গেছে? এবং কিউ কি বিক্রিয়া কোশেন্ট, বিক্রিয়া কোশেন্ট। নিশ্চয়ই সব টার্মগুলো বোঝা গেল, এবং আমরা তাপগতিবিদ্যা থেকে এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে পারি। সাম্যাবস্থায় কি হয় বলো তো,
সাম্য অবস্থায় ডেল জি ইকুয়াল 0 হয় আর কিউ ইকুয়াল কে হয়, তাই কি না? সাম্য অবস্থায় এই দুটো সম্পর্ক আমরা জানি, ডেল জি ইকুয়াল টু 0 আর কিউ ইকুয়াল টু, যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কী পাবো? 0 সমান ডেল জি 0 প্লাস আর টি এল এন কে, অথবা আমরা এখান থেকে কি পাবো? ডেল জি 0 সমান মাইনাস আর টি এল এন কে, তাই পাবো কি না বলো? অথবা আমরা এটাকে বলতে পারি ডেল জি 0 সমান মাইনাস 2.303 আর টি এল এন ই বেসকে 10 বেস করে দিলাম লগ কে। এই হলো কোনো একটা প্রক্রিয়া প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তনের সাথে সাম্য ধ্রুবকের সম্পর্ক, বোঝা গেছে? এবং এই সম্পর্ক থেকে অন্তত এই সমীকরণ যে আমরা পেলাম, এই সমীকরণে যদি আমরা তাৎপর্য নিশ্চয় বোঝা গেছে, তাহলে মুক্ত শক্তির পরিবর্তনের সাথে সাম্য ধ্রুবকের সম্পর্ক সংক্রান্ত একটা সমীকরণ আমরা কিন্তু এই জায়গাটাতে পেলাম, বোঝা গেছে? আমরা এই জায়গাটা থেকে যদি আমরা একটা রাশি দেখব, সমীকরণ আইসোথার্ম, বিক্রিয়া আইসোথার্ম বলে একটা টার্ম আছে, সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। বিক্রিয়া আইসোথার্ম, বিক্রিয়া আইসোথার্ম আমরা কি জানি? আমরা জানি ডেল জি ইকুয়াল ডেল জি 0 প্লাস আর টি এল এন কিউ, জানি কি না? সেই সঙ্গে আমরা জানি কি ডেল জি 0 সমান মাইনাস আর টি এল এন কে। এই মানটাকে যদি এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে কি পাবো বলো তো? ডেল জি সমান মাইনাস আর টি এল এন কে প্লাস আর টি এল এন কিউ, অর্থাৎ ডেল জি ইকুয়াল এখান থেকে আর টি যদি কমন নেওয়া যায় তাহলে আর টি এল এন কিউ বাই টি পাবো কি না? এই সমীকরণ একে বলা হয় বিক্রিয়া আইসোথার্ম, এই সমীকরণটাকে বলা হয় বিক্রিয়া আইসোথার্ম। সেই সঙ্গে মনে রাখবে, কিছু পয়েন্ট মনে রাখার চেষ্টা করবে। ডেল জির মান যদি নেগেটিভ হলে, ডেল জির মান নেগেটিভ হলে কোনো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়। স্বতঃস্ফূর্ত কথাটার মানে হলো বিক্রিয়াটা ঘটবে, বিক্রিয়া ঘটে। অন্যদিকে যদি ডেল জির মান, মনে রাখবে ডেল জির মান যদি পজিটিভ হয়, পজিটিভ হলে বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত হবে, বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ বিক্রিয়া ঘটবে না, বিক্রিয়া ঘটে না। আবার যদি ডেল জির মান 0 হয় তাহলে বিক্রিয়া সাম্য অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় থাকে। এইভাবে কোনো একটা বিক্রিয়া ডেল জির মান থেকে আমরা বিক্রিয়া ঘটার সম্ভাবনা আন্দাজ করতে পারি, একটা বিক্রিয়া ঘটার সম্ভাবনা কতটা, বোঝা গেছে? আমরা যদি যে বিক্রিয়ার যে মুক্ত শক্তি, প্রমাণ মুক্ত শক্তির যে সমীকরণ পেলাম, সেই সমীকরণে যদি একটু তাৎপর্যটা দেখে নিই, আমরা প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন সমান মাইনাস আর টি এল এন কে, এই সমীকরণের তাৎপর্যটা যদি দেখে নিই, এই সমীকরণের তাৎপর্য কি বলতো? এই সমীকরণের তাৎপর্য কি? মনে রাখবে ডেল জি 0 এর মান থেকে কি করতে পারি? মান থেকে কে নির্ণয় করা যায়, কে নির্ণয় করা যায় না? যাবে না বলো তো? সেই সঙ্গে এর মান থেকে মনে রাখবে কি? ডেল জি 0 মান এটা সমান যদি নেগেটিভ হলে কে গ্রেটার দেন 1 হবে, সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াজাত পদার্থের কি হবে? বিক্রিয়াজাত পদার্থের আধিক্য ঘটে। এই সমীকরণে তাৎপর্য যেটা বহন করে, ডেল জির মান যদি নেগেটিভ হয় তাহলে কে এর মান গ্রেটার দেন 1 হবে এবং সেক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের আধিক্য ঘটবে। অন্যদিকে ডেল জি 0 মান যদি কি হয়, মান যদি পজিটিভ হয় তাহলে কে এর মান লেস দেন 1 হবে এবং সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়ক পদার্থের আধিক্য হবে, পদার্থের আধিক্য ঘটে। আবার যদি কি হয়, ডেল জি 0 সমান 0 হয় তাহলে বিক্রিয়া সাম্য অবস্থায় থাকে, সাম্য অবস্থায় থাকে। সাম্য ধ্রুবকের প্রয়োগ,
বেশ কিছু ক্ষেত্রে সাম্য ধ্রুবকের প্রয়োগ আমরা লক্ষ্য করি। যেমন কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান কম বেশি থেকে আন্দাজ করা যায় বিক্রিয়ার অগ্রগতি। কোনো একটা বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান যদি খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আন্দাজ করতে পারি বিক্রিয়াটা সম্মুখ দিকে অনেকটা এগিয়ে গেছে, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ যথেষ্ট বেশি আছে। অন্যদিকে কোনো সাম্য ধ্রুবকের মান যদি খুব কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা আন্দাজ করি যে স্বল্প পরিমাণে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়েছে। এটা হলো 1 নম্বর প্রয়োগ। 2 নম্বর প্রয়োগ, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী উপাদানগুলির সাম্যাবস্থায় কোনো একটা উপাদানের সক্রিয় ভর অর্থাৎ মোলার গাঢ়ত্ব বা আংশিক চাপ আমরা নির্ণয় করতে পারি যদি অন্যান্য উপাদানের সক্রিয় ভর, মোলার গাঢ়ত্ব এবং কেপি বা কেসির মান দেওয়া থাকে। এই ধরনের গাণিতিক প্রবলেম কিন্তু পরীক্ষায় আসে। আমি এই ধরনের গাণিতিক প্রবলেম একটা তুলে রেখেছি এবং সাম্য ধ্রুবকের প্রয়োগ হিসাবে আমরা এই কথাটা ভাবতে পারি সাম্য অবস্থায় কোনো উপাদানের সক্রিয় ভর নির্ণয় করা যায় যদি অন্যান্য উপাদানগুলোর সক্রিয় ভর দেওয়া থাকে। এই বৈশিষ্ট্যটাকে সামনে রেখে আমি একটা গাণিতিক সমস্যা তুলে রেখেছি। এই গাণিতিক সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব। যেমন PCl5 এর বিয়োজন সংক্রান্ত সমীকরণটা থেকে PCl5 এবং Cl2 এর মোলার গাঢ়ত্ব সাম্যাবস্থায় দেওয়া আছে, PCl3 এর মোলার গাঢ়ত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে এই আমরা সমস্যাটাকে সমাধান করার জন্য যেহেতু মোলার গাঢ়ত্ব নির্ণয় করতে বলেছে তাহলে সেক্ষেত্রে আমরা কেসি রাশিমালাটা লিখব। কেসি সমান কী হবে বলো তো? এই বিক্রিয়াটা থেকে আমরা কি লিখতে পারবো? PCl3 Cl2 বাই PCl5, এই হলো কেসি রাশিমালা। এবার আমরা বিভিন্ন তথ্যগুলো লেখার চেষ্টা করব। কেসি এর মান দেওয়া আছে, কেসি সমান 0.08 এবং সাম্য অবস্থায় PCl এর মোলার গাঢ়ত্ব দেওয়া আছে 0.75 এবং Cl2 এর মোলার গাঢ়ত্ব দেওয়া আছে Cl2 0.32। আমাকে বের করতে হবে PCl3 এর মোলার গাঢ়ত্ব কত। তো দেখো তো কত সহজে নির্ণয় করা যেতে পারে। বলে সাম্য ধ্রুবকের প্রয়োগের মধ্যে আমরা বলতে পারি সাম্যাবস্থায় কোনো একটা উপাদানের সক্রিয় ভর অর্থাৎ মোলার গাঢ়ত্ব বা আণবিক গুরুত্ব আমরা মোলার গাঢ়ত্ব অথবা আংশিক চাপ সহজে নির্ণয় করতে পারি। মানগুলো যদি বসিয়ে দেওয়া যায় তাহলে কেসির মান 0.08, PCl3-র মান আমরা মোলার গাঢ়ত্ব নির্ণয় করব, Cl2-র মান দেওয়া আছে কত 0.32, PCl5 এর মোলার গাঢ়ত্ব দেওয়া আছে 0.75। তাহলে এক্ষেত্রে কি হবে? PCl3 এর মোলার গাঢ়ত্ব 0.08, 0.75 বাই 0.32 এবং এটা যদি ক্যালকুলেটরের মান বসিয়ে দেওয়া যায় তাহলে সেই মানটা আমি এখানে লিখে রেখেছি। এই মানটা আমরা পাবো 0.187 মোল পার লিটার। প্রারম্ভিক সক্রিয় ভর থেকে সাম্যাবস্থায় সক্রিয় ভর নির্ণয় করা যায়, এটা সাম্য ধ্রুবকের আরেকটা প্রয়োগ। কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় কোন একটা উপাদানের প্রারম্ভিক সক্রিয় ভর যদি দেওয়া থাকে তাহলে সেটাকে কাজে লাগিয়ে আমরা সাম্যাবস্থায় অন্যান্য উপাদানের সক্রিয় ভর নির্ণয় করতে পারি। এবং এই টাইপের একটা গাণিতিক উদাহরণ আমি নিয়েছি। উদাহরণটাকে আমরা এই গাণিতিক সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব, যেখানে সাম্যাবস্থায় আমরা এই উপাদানগুলোর আংশিক চাপ নির্ণয় করার চেষ্টা করব। তো প্রদত্ত বিক্রিয়াটা আমরা একটু দেখে নিই। এই বিক্রিয়াটা যে আছে এই বিক্রিয়াটার কেপি এর মান দেওয়া আছে এবং এই বিক্রিয়াটার NO এর প্রারম্ভিক চাপ দেওয়া আছে। প্রারম্ভিক চাপ আমরা বিক্রিয়াটাকে একটু লিখে নিই। NO এবং NO থেকে তৈরি হচ্ছে O2 আর তৈরি হচ্ছে N2 আর O2। ঠিক আছে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা কেপি এর রাশিমালা দেখি তাহলে বিক্রিয়াটার ক্ষেত্রে কেপি সমান কী হবে বলো তো? কেপি সমান কী হবে? PN2 ইন্টু PO2 বাই PNO, এই রাশিমালাটা হবে। এবার আমরা ধরে নিলাম একদম শুরুতে বিক্রিয়ার শুরুতে চাপ ধরে নিলাম কত? 25। সেই অবস্থায় কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেন উৎপন্ন হয়নি। বিক্রিয়ার শুরুতে তো আর নাইট্রোজেন অক্সিজেন থাকবে না, ফলে এদের চাপ 0 হবে।
বুঝে গেছে তো? এবার বিক্রিয়াটা শুরু হলো, চলতে চলতে সাম্যাবস্থায় যখন পৌঁছালো তখন আমি ধরে নিলাম যে এর 25 এটিএম চাপ থেকে পি পরিমাণ চাপ কমে গেল। তাহলে আমি ধরে নিলাম, কি ধরে নিলাম, ধরি চাপ হ্রাস পেয়েছে, চাপ হ্রাস সমান পি এটিএম। তাহলে পি এটিএম চাপ যদি কমে যায় তাহলে সাম্যাবস্থায় কি হবে বলো তো? সাম্যাবস্থায় চাপ কি হবে? 25 ছিল, পি কমে গেল, তাহলে 25 মাইনাস পি হবে, তাই হবে কি না বলো? এবার বিক্রিয়া থেকে দেখো 2 মল ভেঙে 1 মল তৈরি হয়, তাহলে 2 মল থেকে যদি 1 মল তৈরি হয় তাহলে এদের চাপও কিন্তু অর্ধেক হয়ে যাবে। যতটা চাপ কমে যাবে তার অর্ধেক তৈরি হবে, চাপ সৃষ্টি হবে, কারণ 2 মল থেকে 1 মল হয়। এই কথাটা বুঝে নাও। তাহলে যেহেতু 2 মল বিক্রিয়া করে 1 মল নাইট্রোজেন 1 মল অক্সিজেন তৈরি করে, তাহলে এর যতটা চাপ হ্রাস পাবে এদের চাপ কিন্তু তার অর্ধেক বৃদ্ধি পাবে। যদি তাই হয় তাহলে এর যদি পি পরিমাণ চাপ কমে যায় তাহলে নাইট্রোজেন যে চাপ সৃষ্টি করবে সেটা P/2 এবং অক্সিজেন যে চাপটা সৃষ্টি করবে সেটা P/2 হবে। নাইট্রোজেনের পি পরিমাণ চাপ যদি কমে যায় তাহলে অক্সিজেন P/2 পরিমাণ চাপ সৃষ্টি করবে এবং নাইট্রোজেন P/2 পরিমাণ চাপ সৃষ্টি করবে। এই সাম্যাবস্থায় কিন্তু এই শর্তটা হবে। যদি তাই হয় তাহলে কেপি রাশিমালা থেকে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কী হবে বলো তো? কেপি সমান এই ফর্মুলায় Pn2, দেখো নাইট্রোজেনের আংশিক চাপ কি? P/2, অক্সিজেনের আংশিক চাপ P/2, এর আংশিক চাপ 25 মাইনাস পি তার স্কোয়ার। মানগুলো বসিয়ে দেওয়া হলো এবং এই মানগুলো কেপি এর মান কত দেওয়া আছে? তাহলে এটা সমান 100 দেওয়া আছে, দেখো কেপি এর মান 100, তাই কিনা বলো? এবং এই যে সমীকরণটাকে যদি সমাধান করা যায় তাহলে পি এর একটা মান পাওয়া যাবে এবং পি এর মান হবে 23.8 এটিএম। এই পি এর মান পেয়ে গেলাম এবং পি এর মানটা পাওয়ার পর এবার সাম্যাবস্থায় তাহলে আমরা এই মানগুলো সহজে বের করতে পারবো। বলো তো কী হবে? তাহলে PnO ছিল 25, কমে গেল 23.8, তাহলে থাকবে কত? 23.8 সমান 1.2 এটিএম। সাম্যাবস্থায় PnOর চাপ হবে 1.2 এটিএম। আর এই দুটো চাপ সমান, ফলে সাম্যাবস্থায় N2 সমান হবে PO2 সমান কত হবে? 23.8/2 সমান 11.9 এটিএম। ভালো করে এই ভিডিওটাকে ফলো করবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। আর এই ধারণাগুলো তোমাদের দীর্ঘদিন মাথায় থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।